সালামু আলাইকুম। চলে আসলাম তোমাদের সাথে তোমাদের ক্লাস 8 এর বিজ্ঞানের প্রাণী জগতের শ্রেণীবিন্যাস প্রথম চ্যাপ্টার যেটা সেটা নিয়ে। আজকে এই চ্যাপ্টারের A to Z যা যা কিছু তোমাদের দরকার জানা দরকার তোমাদের সিকিউ এসকিউ এমসিকিউ সবকিছুর জন্য সবকিছু নিয়ে ইনশাআল্লাহ আজকের ক্লাসে আমরা আলোচনা করব। আমরা চলো শুরু করি আমাদের চ্যাপ্টারটা। প্রথমে আমাদেরকে শ্রেণীবিন্যাস কাকে বলে, আমরা যে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস বলতেছি, শ্রেণীবিন্যাস জিনিসটা কি এইটা আমাদেরকে জানতে হবে, কারণ এইটা তোমাদের হচ্ছে ক নম্বরের জ্ঞানমূলক প্রশ্নে চলে আসতে পারে। শ্রেণীবিন্যাস কাকে বলে? সহজ কথায় আমি যদি বলি, শ্রেণীবিন্যাস জিনিসটা হচ্ছে প্রাণীগুলোকে, পৃথিবীতে যত প্রাণী আছে, প্রাণী জগতের মধ্যে যত প্রাণী আছে সব প্রাণীকে হচ্ছে সাজানোর একটা প্রক্রিয়াকে আমরা বলি হচ্ছে শ্রেণীবিন্যাস। তাহলে সংজ্ঞাটা কি? বিশাল জীবজগৎকে চেনা বা জানার জন্য, মানে বিশাল জীবজগৎকে আমরা যদি সহজে জানতে চাই সেটার জন্য তাদের বৈশিষ্ট্য অনুযায়ী, মানে এক একটা প্রাণীর এক একটা বৈশিষ্ট্য, তো প্রত্যেকের বৈশিষ্ট্য অনুযায়ী প্রত্যেককে বিভিন্ন স্তর বা ধাপে সাজানো বা বিন্যস্ত করার যে পদ্ধতি তাকেই আমরা কি বলি? শ্রেণীবিন্যাস বলি। জীবজগৎকে ধাপে ধাপে এই পদ্ধতিকে বলা হয় শ্রেণীবিন্যাস। পৃথিবীতে প্রায় কত লক্ষ প্রজাতির প্রাণী আছে ভাইয়া? পৃথিবীতে প্রায় 15 লক্ষ প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে এখন পর্যন্ত। এখন আমরা যদি শ্রেণীবিন্যাসের ধাপগুলা দেখি, যে একটা প্রাণীকে আমি যখন শ্রেণীতে মানে শ্রেণীবিন্যাসের মধ্যে আন্ডারে ফালাবো, তাকে কি কোন কোন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা তাদেরকে মানে শ্রেণীবিন্যাস করব, তাদেরকে কিভাবে আমি ধাপে ধাপে সাজাবো। ধরো হচ্ছে সে ফর এক্সাম্পল আমরা মানুষ, তুমি মানুষকে হচ্ছে তুমি শ্রেণীবিন্যাসের ক্যাটাগরিতে ফালাবা, তাহলে শ্রেণীবিন্যাসের ক্যাটাগরি সম্পর্কে তোমাকে জানতে হবে যে কোন কোন ক্যাটাগরি আছে, কি কি ক্যাটাগরি আছে। এই ধাপগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করি। প্রথমে তাকে আমরা একটা প্রাণীকে আমরা যখন পাইলাম, সেই প্রাণীকে আমরা জগতে ভাগ করব। সে কোন জগতে পড়ে? সে প্রাণী জগতের নাকি উদ্ভিদ জগতের? তারপর জগতের আন্ডারে আছে হচ্ছে কতগুলা পর্ব, মানে কতগুলা পর্ব মিলে একটা বিশাল জগৎ তৈরি হয়। তো এই পর্বগুলোর মধ্যে যেই প্রাণীকে তুমি সিলেক্ট করলা, সেই প্রাণীটা কোন পর্বের মধ্যে পড়তেছে সেইটা তোমাকে জানতে হবে। পর্বের ইংলিশ হচ্ছে ফাইলাম। এই পর্বগুলোর আন্ডারে আছে কতগুলো শ্রেণী, কতগুলো শ্রেণী মিলে হচ্ছে একটা পর্ব হয়। তাহলে এই শ্রেণী, যেই প্রাণীটাকে তুমি সিলেক্ট করলা, সেই প্রাণীর পর্বের পর সেই প্রাণীটা ওই পর্বের কোন শ্রেণীতে আছে সেইটাও কিন্তু তোমাকে বলে দিতে হবে। শ্রেণীর আন্ডারে আছে বর্গ, মানে হচ্ছে কতগুলো বর্গ মিলে একটা শ্রেণী তৈরি হয়। এই বর্গের আন্ডারে আছে গোত্র, কতগুলা গোত্র মিলে একটা বর্গ তৈরি হয়। আর এই গোত্রের আন্ডারে আছে, প্রতিটা গোত্রের আন্ডারে আছে কতগুলা গণ বা জেনাস, এই গণগুলা মিলে হয় একটা গোত্র। আর সবচেয়ে সর্বনিম্ন স্তর হচ্ছে শ্রেণীবিন্যাসের প্রজাতি। শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন স্তর হচ্ছে প্রজাতি। এই প্রজাতির উপর ভিত্তি করে আমরা একদম স্পেসিফিক্যালি প্রতিটা প্রাণীকে বুঝতে পারি। এখন ভাইয়া এই জিনিসটা কিন্তু তোমাকে সিরিয়ালি মনে রাখতে হবে, এই উপর থেকে নিচ পর্যন্ত তোমাকে জিনিসটা কিন্তু সিরিয়ালি মনে রাখতে হবে। সিরিয়ালি মনে রাখার জন্য আমি তোমাদেরকে ছোট্ট একটা শর্টকাট টেকনিক বলে দিচ্ছি। দেখো এখানে আমার জগতের ক্ষেত্রে কি আছে? কিংডম, কিংডমের কে, ফাইলামের পি, ক্লাসের হচ্ছে সি, অর্ডারের ও, ফ্যামিলির এফ, জেনাসের জি, আর প্রজাতির স্পিসিসের এস। মানে হচ্ছে আমরা এটাকে কিভাবে মনে রাখবো ভাইয়া? কে পি সি অফ জি এস, কেপিসি অফ জিএস, এটা দিয়ে আমরা মনে রাখবো। কেতে হচ্ছে কিংডম মানে জগৎ, পিতে ফাইলাম বা পর্ব, ক্লাস বা শ্রেণী, ওতে হচ্ছে অর্ডার বা বর্গ, এফতে হচ্ছে ফ্যামিলি বা গোত্র, জিতে হচ্ছে জেনাস বা গণ, এসতে হচ্ছে স্পিসিস বা প্রজাতি। তারপরে আসো প্রজাতি বলতে কি বোঝায় বা প্রজাতির সংজ্ঞাটা কি? প্রজাতিটা হচ্ছে, আমরা একটু আগে দেখেছি প্রজাতিটা কি ছিল ভাইয়া? শ্রেণীবিন্যাসের সবচেয়ে নিচের ধাপ, এবং এটাকে আমরা শ্রেণীবিন্যাসের এককও বলতে পারি, কারণ এটা হচ্ছে সবার নিচের ধাপ হচ্ছে প্রজাতি। এই প্রজাতি প্রকৃতি বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস তিনি হচ্ছেন তার সর্বপ্রথম হচ্ছে তিনি প্রজাতি নিয়ে আলোচনা করেছিলেন। এবং শুধু তাই না, এই ক্যারোলাস লিনিয়াস আরেকটা জিনিসের জন্য বিখ্যাত, জীবজগতের দ্বিপদ নামকরণও কিন্তু উনারই আবিষ্কার। দ্বিপদ নামকরণ, দ্বিপদ নামকরণ কি ভাইয়া? প্রতিটা প্রাণীকে আমরা হচ্ছে মানে প্রতিটা প্রাণীর জন্য একটা বৈজ্ঞানিক নাম থাকে। এই বৈজ্ঞানিক নামগুলোকে আমরা দুইটা পদ বিশিষ্ট হয়, একটা পদ হয় গণনাম ওই প্রাণীর, আর দ্বিতীয় নাম হয় তার প্রজাতি নাম। এই প্রজাতি গণনাম আর প্রজাতি নাম দুইটা একসাথে মিলে হয় দ্বিপদ নাম, দ্বিপদী নাম। এই দ্বিপদী নাম আবিষ্কার করছেন কিন্তু হচ্ছে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। তিনি একই সাথে প্রজাতিরও আবিষ্কারক, দ্বিপদী নামেরও আবিষ্কারক। ঠিক আছে, তারপরে আমরা যদি আসি দ্বিপদী নামকরণ জিনিসটা কি? দ্বিপদী নাম হচ্ছে সহজ কথায় দুইটা পদ বিশিষ্ট হয়। যেমন আমরা মানুষের বৈজ্ঞানিক নাম আমরা সবাই জানি হোমো
সেপিয়েন্স, হোমো সেপিয়েন্স। এখানে ভাইয়া কয়টা পদ আছে, কয়টা ওয়ার্ড আছে? দুইটা ওয়ার্ড না, তার মানে দুইটা পদ আছে। দুইটা পদ থাকার কারণে এটাকে আমরা বলতেছি দ্বিপদী নামকরণ। এবং এইটা যেহেতু বৈজ্ঞানিক নাম, বৈজ্ঞানিক নাম লেখার কিন্তু একটা টেকনিক আছে। বৈজ্ঞানিক নাম লেখা আমরা যখন হাতে লিখবো সোজা ভাবে, তখন আমাদের কিন্তু হোমোর নিচে একটা দাগ দিতে হবে, সেপিয়েন্সের নিচে একটা দাগ দিতে হবে, ঠিক আছে? কারণ আর যদি আমরা কম্পিউটারে লিখতাম টাইপ করে, তখন দেখো একটু ভিন্নভাবে লেখা হয়েছে না, হোমো সেপিয়েন্সটা ইটালিক অক্ষরে লিখতে হয়। এইটাকে আমরা বলি ইটালিক অক্ষরে লেখা, ইটালিক ভাবে লেখা হয়েছে। কিন্তু আমরা যখন হচ্ছে খাতায় লিখবো, পরীক্ষার খাতায় লিখবো, তখন হোমো সেপিয়েন্স দুইটার নিচে আলাদা আলাদা করে ডাক দিব। প্রথমটার এইচ বড় হাতের হবে, পরেরটার এস ছোট হাতের হবে। এখানে হোমোটা কি ভাইয়া? হোমোটা হচ্ছে গণনাম, আর সেপিয়েন্সটা কি? সেপিয়েন্সটা হচ্ছে প্রজাতি। এই হোমো সেপিয়েন্সটা কার বৈজ্ঞানিক নাম ভাইয়া? হোমো সেপিয়েন্সটা হচ্ছে মানুষের বৈজ্ঞানিক নাম, ঠিক আছে? এটা হচ্ছে ল্যাটিন ভাষায় লিখতে হয়। বৈজ্ঞানিক নাম সবসময় কোন ভাষায় হয় ভাইয়া? ল্যাটিন ভাষায়। আচ্ছা, তারপরে আসো, এখন তোমাদের জন্য একটা এমসিকিউ। শ্রেণীবিন্যাসের জনককে? তোমাদের কাজ হচ্ছে ভিডিওটা পজ করে এটার আনসার দাও। শ্রেণীবিন্যাসের জনক হচ্ছেন বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস, ঠিক আছে? তারপরে আসো, প্রাণী জগৎকে আমরা এখন শ্রেণীবিন্যাস করব, ইন ডিটেইলসে আমরা দেখব। আমরা দেখো যত প্রাণী আছে, প্রাণীগুলোকে আমরা কোন জগতের আন্ডারে, আমরা প্রথমে কি পড়ছিলাম কেপিসি অফ জিএস এর মধ্যে প্রথম ইয়াটা কি ছিল, ধাপের প্রথম ধাপটা কি ছিল? কিংডম বা জগৎ। সমস্ত প্রাণীকে আমরা অ্যানিমিলিয়া জগতের আন্ডারে ফেলাইছি, সমস্ত প্রাণীকে অ্যানিমিলিয়া জগতে ফেলানো হয়েছে। এখন আমি কি বলছিলাম, একটা জগতের আন্ডারে অনেকগুলা পর্ব থাকে, কারণ কেপি মানে হচ্ছে কিংডমের পরে হচ্ছে ফাইলাম বা পর্ব। তার মানে অ্যানিমিলিয়া জগতের আন্ডারে অনেকগুলা পর্ব আছে, প্রায় হচ্ছে 33টা পর্ব আছে, ঠিক আছে? এই 33টা পর্বের মধ্যে বেশিরভাগ প্রাণী হচ্ছে এই 9টা পর্বের মধ্যে থাকে। 33টা পর্বের মধ্যে 9টা পর্ব হচ্ছে মেজর পর্ব, আর বাকি 24টা পর্ব হচ্ছে নন মেজর পর্ব। কারণ হচ্ছে এখানে এত বেশি প্রাণী থাকে না। 9টা মেজর পর্বের মধ্যে পৃথিবীর মোস্ট অফ দা প্রাণী এই 9টা পর্বের মধ্যেই থাকে। এই 9টা পর্বের মধ্যে ভাইয়া 8টা পর্ব হচ্ছে তোমার অমেরুদণ্ডী প্রাণী দ্বারা গঠিত। 8টা পর্ব হচ্ছে অমেরুদণ্ডী, আর কেবলমাত্র একটা পর্ব আছে যারা হচ্ছে মেরুদণ্ডী প্রাণী। ঠিক আছে? 8টা পর্বের মধ্যে 9টা পর্বের মধ্যে 8টা পর্ব অমেরুদণ্ডী, একটা পর্ব হচ্ছে মেরুদণ্ডী। আচ্ছা আসো আমরা দেখি তাহলে অ্যানিমিলিয়া জগৎকে কয়টা পর্বে ভাগ করা হয়েছে ভাইয়া? এইখানে তোমাদের যখন এই কোশ্চেনটা আসবে তখন তোমরা মেজর পর্বের সংখ্যাটা দিবা। তোমাদের টোটাল পর্ব আছে 33টা, বাট মেজর পর্ব কয়টা আছে? 9টা। তার মানে তোমার এখানে আনসার আসবে 9, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এই যে পর্বগুলা, মেজর পর্ব, মেজর যে 9টা পর্ব, এই পর্বগুলা দেখি। দেখো এইখানে তুমি যদি একটু খেয়াল করো, দেখো এখানে আমার 9টা পর্ব। প্রথমে এইগুলা কি ভাই? এগুলা হচ্ছে আমার পর্ব। এইটা কি? জগৎ, কে। তারপর এটা হচ্ছে আমার পি, তাই না? কে এর আন্ডারে পি। তারপর দেখো করডাটার আন্ডারে কতগুলা শ্রেণী আছে, কতগুলা এগুলোকে আসলে বলা হয় উপপর্ব, বুঝছো? এগুলাকে বলা হয় উপপর্ব। এই পর্বের আন্ডারে কতগুলা জিনিস আছে, এই জিনিসগুলাকে বলা হয় উপপর্ব। আবার এই উপপর্বের আন্ডারে যতগুলা জিনিস আছে এগুলাকে আমরা বলি শ্রেণী। ওই যে আমরা কেপিসি পড়ছিলাম না, ক্লাস বা শ্রেণী, এইটা হচ্ছে সি। এটা হচ্ছে কিংডম, জগৎ, অ্যানিমিলিয়া জগতের আন্ডারে 9টা পর্ব। 9টা পর্বের মধ্যে এই যে করডাটা পর্বের মধ্যে আবার 3টা উপপর্ব আছে। আবার এই ভার্টিব্রাটা উপপর্বের মধ্যে এই এতগুলা হচ্ছে শ্রেণী আছে। চলো আমরা একটু আলোচনা করি। অ্যানিমিলিয়া জগতের 9টা পর্বের মধ্যে প্রথম পর্ব আমরা সিরিয়ালি আমাদেরকে মনে রাখতে হবে, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, প দন্তান্ন, প দন্তান্ন। তারপরে হচ্ছে সরয়, অ্যানেলিডা, আর্থ্রোপোডা। তারপরে হচ্ছে মলাস্কা, একাইনোডার্মাটা, করডাটা। তাহলে প্রথমগুলা কিন্তু একটু মনে রাখা সহজ, প দন্তান্ন, প দন্তান্ন। তারপরেরটা হচ্ছে সরয়, তারপরে হচ্ছে মানে এটা সরায়া, তারপর হচ্ছে মলাস্কা, একাইনোডার্মাটা, করডাটা। ঠিক আছে? তাহলে আমরা একটু আবার বলি কি আছে, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, তারপর মলাস্কা, একাইনোডার্মাটা, করডাটা। এটা তুমি যদি 2-3 বার পড়ো, আমি আশা রাখি তুমি এটা মুখস্থ হয়ে যাবে। এই করডাটা পর্বের মধ্যে আবার হচ্ছে 3টা উপপর্ব আছে। কি কি আছে দেখো, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। এই 3টা কার মধ্যে পড়বে? আন্ডারে কর্ডাটা উপপর্বের মধ্যে। আবার এই ভার্টিব্রাটা এরা হচ্ছে মেইনলি মেরুদণ্ডী। এই ভার্টিব্রাটা উপপর্বগুলাই মেইনলি মেরুদণ্ডী প্রাণী, ঠিক আছে? এই ভার্টিব্রাটা পর্বের মধ্যে
এই ভার্টিব্রাটা গুলাকে, মেরুদণ্ডী প্রাণীগুলোকে আবার এই কতগুলা শ্রেণীতে ভাগ করা যায়, সাইক্লোস্টোমাটা, কন্ড্রিকথিস, অস্টিকথিস, তারপর উভচর, সরীসৃপ, পক্ষীকুল, স্তন্যপায়ী। ঠিক আছে, এই ভার্টিব্রাটাটাই কিন্তু হচ্ছে তোমার মেরুদণ্ডী প্রাণী। ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, এদের মধ্যে নটোকর্ড থাকে। নটোকর্ড কি জিনিস? এদের মধ্যে নটোকর্ড থাকে, এদের মধ্যে মেরুদণ্ড থাকে না। ট্রু মেরুদণ্ড যেটা, মানে আসল মেরুদণ্ড যেটা, সেটা কিন্তু এদের মধ্যে থাকে না। নটোকর্ড যাদের মধ্যে আছে তাদেরকে বলা হয় কর্ডাটা। আর যাদের নটোকর্ডটা মেরুদণ্ডে রূপান্তরিত হয়ে যায়, কিছু কিছু নটোকর্ড আছে মেরুদণ্ডে রূপান্তরিত হয়ে যায়, আর কিছু নটোকর্ড সারা জীবন ধরে নটোকর্ড অবস্থাতেই থাকে। সে যেগুলা হচ্ছে মেরুদণ্ডে কনভার্ট হয়ে যায় সেগুলা হচ্ছে ভার্টিব্রাটা। আর যারা সারা জীবন ধরে, জীবনের কোনো একটা স্তরে তারা সারা জীবন ধরে নটোকর্ড বহন করে, সেইগুলা হচ্ছে তোমার ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা। ঠিক আছে, আচ্ছা। তারপরে আসো আমরা একটু দেখি পরিফেরা পর্বের প্রাণীগুলো কি করো। পরিফেরা ওয়ার্ডটার মধ্যে এই যে পরি ওয়ার্ডটা আসছে পোরাস থেকে। পোরাস ওয়ার্ডটার মানে হচ্ছে ছিদ্র, আর ফেরার মধ্যে ফের হচ্ছে মানে হচ্ছে বহন করা, মানে যেই প্রাণীগুলা ছিদ্র বহন করে। তোমরা যদি পাশের চিত্রটাতে দেখো, এখানে প্রচুর পরিমাণে ছিদ্র দেখতে পাবা তুমি, ছিদ্র, প্রচুর ছিদ্র। এই কারণে এই পর্বগুলাকে আমরা বলি পরিফেরা। এই পর্বের আরেক নাম হচ্ছে স্পঞ্জ, এদেরকে বলা হয়। এবং এরা মেইনলি সমুদ্রে এদেরকে পাওয়া যায়। তোমরা যদি সমুদ্রের ডিসকভারি চ্যানেল বা ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলগুলো দেখো, দেখবা এগুলো সমুদ্রের নিচেই বেশিরভাগ থাকে। এবং এরা একসাথে অনেকগুলা মিলেমিশে বসবাস করে। আচ্ছা, এখন এদের সাধারণ বৈশিষ্ট্যগুলা কি? সবসময় এটা মনে রাখবা, এই যে পরিফেরা পর্ব, এরা হচ্ছে তোমার, আমরা দেখো সিরিয়ালে পরিফেরা পর্ব নাম্বার 1 না? একটা কথা মনে রাখবা, উপর থেকে সিরিয়ালি যত নিচের দিকে নামে গঠনতন্ত্র তত জটিল হয়। মানে উপরের প্রাণীগুলা সরলতম, এরা যত নিচের দিকে নামতে থাকে, নিচের দিকে তত উন্নত প্রাণীর অবস্থা। তার মানে এই 9টা পর্বের মধ্যে সবচেয়ে উন্নত প্রাণী কোনটা? কর্ডাটা। তুমি কি বুঝতে পারছো? আবার এই সিরিয়ালের মধ্যে তুমি যত উপর থেকে নিচের দিকে নামতে থাকবা তত উন্নত বাড়তে থাকবে, মানে সে তত উন্নত প্রাণী। তাহলে এইখানে এই 3টার মধ্যে সবচেয়ে উন্নত প্রাণী কোনটা? ভার্টিব্রাটা। আবার ঠিক সেম ভাবে তুমি যত উপর থেকে নিচের দিকে নামতে থাকবা, তো সবার লাস্টে যারা পাবা সে হচ্ছে সবচেয়ে বেশি উন্নত। তাহলে এই শ্রেণীগুলোর মধ্যে সবচেয়ে উন্নত কে? স্তন্যপায়ী। তার মানে আমি যদি তোমারে বলি এই টোটাল স্লাইডটার মধ্যে সবচেয়ে উন্নত প্রাণী কে, মানে সবচেয়ে বেশি উন্নত প্রাণী কে? সবচেয়ে বেশি উন্নত প্রাণী কিন্তু স্তন্যপায়ী, কারণ তারা কর্ডাটার আন্ডারেও পড়ছে। কর্ডাটা হচ্ছে সবচেয়ে উন্নত, কর্ডাটার মধ্যে সবচেয়ে উন্নত ভার্টিব্রাটা, আবার ভার্টিব্রাটার মধ্যে সবচেয়ে উন্নত হচ্ছে স্তন্যপায়ী। এইটা মনে রাখবা। তার মানে সবচেয়ে সরল প্রাণী হবে পরিফেরা প্রাণী। পরিফেরা পর্বের প্রাণী হচ্ছে সবচেয়ে সরলতম প্রাণী, তার মানে এরা হচ্ছে সরলতম। এবং অবশ্যই এরা বহুকোষী, একটা মাত্র কোষ দিয়ে তো এগুলা গঠিত হইতে পারে না। এত বড় একটা স্ট্রাকচার কি একটা কোষ দিয়ে গঠন হওয়া সম্ভব না কিন্তু। তার মানে এরা হচ্ছে সরলতম বহুকোষী প্রাণী। ঠিক আছে, এরা হচ্ছে কখনো টিস্যু গঠন করে না। টিস্যু জিনিসটা কি ভাইয়া? টিস্যু হচ্ছে কতগুলো, মানে টিস্যু জিনিসটা হচ্ছে কতগুলো কোষ একসাথে মিলিত হয়ে যখন একটি নির্দিষ্ট কাজ করে, তখন তাকে টিস্যু বলে। মানে হচ্ছে কতগুলা কোষ একসাথে মিলিত হয়ে যখন একটা নির্দিষ্ট কাজ করবে তখন আমরা তাকে টিস্যু বলবো। কিন্তু পরিফেরা পর্বের প্রাণীরা এই টিস্যু গঠন করতে পারে না। এদের কোষগুলা একসাথে কখনোই একটা গুচ্ছাকারে মিলিত হয়ে কোনো একটা নির্দিষ্ট কাজের জন্য স্পেশালাইজড হইতে পারে না। ঠিক আছে, তার মানে এরা কিন্তু টিস্যু গঠন করে না। এদের অসংখ্য ছিদ্র থাকে। এই যে দেখো তোমরা একটু আগে দেখলা, এরা কি নামের সাথে কাজের মিল, এরা হচ্ছে অসংখ্য ছিদ্র বহন করে। ছিদ্রগুলোর কাজ কি? খাবার এবং অক্সিজেন গ্রহণ করা। এবং এদের সুগঠিত কলা নাই, অঙ্গ নাই, তন্ত্র নাই, কারণ এরা তো টিস্যুই গঠন করে না। টিস্যু যদি কারণ না থাকে, তোমরা সবসময় মনে রাখবা প্রথমে কতগুলা কোষ, এই কোষগুলা মিলিত হয়ে তৈরি হয় টিস্যু। এই টিস্যু কতগুলা টিস্যু মিলিত হয়ে তৈরি করে অঙ্গ, কতগুলা অঙ্গ মিলিত হয়ে তৈরি করে তন্ত্র, আর কতগুলা তন্ত্র মিলে পুরা শরীর তৈরি করে, পুরা বডি তৈরি করে। এখন তুমি আমারে বলো তো, যদি টিস্যুই সুগঠিত না হয় তাহলে কি অঙ্গ তৈরি হওয়া সম্ভব? তন্ত্র তৈরি হওয়া সম্ভব? তন্ত্র অঙ্গ কোনো কিছুই সুগঠিত হওয়া সম্ভব না। যেহেতু টিস্যু নাই, তাহলে অঙ্গ, কলা, তন্ত্র কিছুই থাকবে না।
ঠিক আছে, কলা মানেও কিন্তু টিস্যু, কলা হচ্ছে টিস্যুর বাংলা নাম। আচ্ছা, তারপরে আসো নিডারিয়া পর্বের প্রাণী। নিডারিয়া পর্বের প্রাণীর বৈশিষ্ট্য কি? এদের ভ্রূণীয় কোষ স্তর হচ্ছে দুইটা। ভ্রূণীয় কোষ স্তর কয় ধরনের হইতে পারে? দুই ধরনের হইতে পারে। একটা হচ্ছে দ্বিস্তরী, আরেকটা হচ্ছে ত্রিস্তরী। দ্বিস্তরী এবং ত্রিস্তরী। এই দ্বিস্তরীর মধ্যে কি কি থাকবে ভাইয়া? দ্বিস্তরীর মধ্যে থাকবে একটোডার্ম, এন্ডোডার্ম। আর ত্রিস্তরীর মধ্যে কি কি থাকবে? একটোডার্ম, বাইরের দিকে থাকবে একটোডার্ম, মাঝে থাকবে মেসোডার্ম, আর সবার ভেতরে থাকবে হচ্ছে এন্ডোডার্ম। আচ্ছা, এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে ভাই ভ্রূণ কি? ভ্রূণ হচ্ছে যখন শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে জাইগোট তৈরি করতেছে, এই জাইগোটটা কোষ বিভাজন হওয়ার মাধ্যমে যখন একটা বলের মতন গঠন তৈরি হয় মায়ের পেটে, তখন সেটাকে আমরা ভ্রূণ বলি। ঠিক আছে, এই ভ্রূণের স্তর থাকতে পারে দুইটা অথবা তিনটা। দ্বিস্তরী হচ্ছে একটা, শুধু বাইরে একটা লেয়ার থাকবে আর ভেতরে একটা লেয়ার থাকবে। বাইরের লেয়ারকে বলি একটোডার্ম, ভেতরের লেয়ারকে বলি এন্ডোডার্ম। আর যেই সব প্রাণীর ভ্রূণ হচ্ছে ত্রিস্তরী, তাদের বাইরে একটা লেয়ার থাকবে একটোডার্ম, মাঝে থাকবে মেসোডার্ম, ভেতরের দিকে থাকবে এন্ডোডার্ম। কিন্তু ত্রিস্তরী প্রাণী কারা? এই যে আমরা যারা মানুষ, তারা যখন মায়ের পেটে ভ্রূণ অবস্থায় ছিলাম তখন আমাদের ত্রিস্তরী ছিল। এই স্তরগুলা থেকেই কিন্তু বিভিন্ন দেহের অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয়, বিভিন্ন অংশ বিশেষ এগুলা কিন্তু এই স্তরগুলা থেকেই তৈরি হয়। ঠিক আছে, তার মানে এই নিডারিয়া পর্বের হচ্ছে কোষ স্তর কয়টা? দুইটা, একটোডার্ম, এন্ডোডার্ম। তোমরা যদি এখানে দেখো, এই যে বাইরের যে নীল কালারের অংশটা আছে এটা একটা স্তর, আর ভেতরে পার্পল কালারের যে অংশটা আছে এটা আরেকটা স্তর। এই দুইটা স্তর থাকবে। এদের দেহ গহ্বর সিলেন্টেরন। দেহ গহ্বর মানে কি? দেহের ভেতরে খালি একটা ফাঁপা জায়গা আছে। তোমরা যদি দেখো এই যে মাঝখানে একটা ফাঁপা জায়গা আছে, এই যে মাঝখানে একটা ফাঁপা জায়গা আছে, এই জিনিসটাকে আমরা বলতেছি সিলেন্টেরন বা দেহ গহ্বর। এই ফাঁকা জায়গা দিয়ে এই খাবারটা হচ্ছে ভিতরে প্রবেশ করে, বুঝছো? আমরা হচ্ছে এই অংশটুকু কাটা ফেলছি, চিন্তা করো যে এই অংশটুকু কাটা হয়ে গেছে, তাহলে ভেতরে একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে, মানে ফাঁকা জায়গা তাদের আগে থেকেই ছিল। এই যে ফাঁকা জায়গাটা আছে দেহের ভেতরে, এটাকে বলি দেহ গহ্বর। এই দেহ গহ্বরটাকে আমরা সিলেন্টেরনও বলতে পারি। এদের মেইন কাজ হচ্ছে পরিপাকে সাহায্য করা। আর একটোডার্মের মধ্যে নিডোসাইট নামক কোষ থাকে। নিডোসাইট জিনিসটা সহজভাবে আমি যদি তোমাদেরকে বলি, নিডোসাইট জিনিসটা অনেকটা কাটার মতন। কাটার মতন, এটা তীর ধনুকের মতন, মানে ধনুক থেকে, তীর থেকে যেমন ধনুক ছুড়ে না, ঠিক একইভাবে এই নিডারিয়া পর্বের প্রাণীগুলা, এইটা হচ্ছে হাইড্রা, বুঝছো? এটা হচ্ছে হাইড্রা। এই নিডারিয়া পর্বের এই প্রাণীটার নাম হচ্ছে হাইড্রা। এরা করে কি? এরা হচ্ছে তোমার মানে তীর থেকে যেমন ধনুক ছুড়ে না, ঠিক একইভাবে এরা হচ্ছে এই নিডোসাইটের কোষগুলা থেকে কাটা থাকে কিছু, এই কাটাগুলা এরা ছুঁড়ে মারে। ছুঁড়ে মারার মাধ্যমে তারা ছোট ছোট পোকা যেগুলা থাকে পানির মধ্যে, ওইগুলাকে তারা খাবার হিসেবে গ্রহণ করে। তার মানে এরা শিকার ধরা এবং আত্মরক্ষার ক্ষেত্রে সাহায্য করে এই নিডোসাইট কোষের সাহায্যে। ওই কোষগুলোর নাম হচ্ছে নিডোসাইট, যারা হচ্ছে এই কাজে সাহায্য করতেছে। এরপরে আসো প্লাটিহেলমিনথিস। প্লাটিহেলমিনথিস সবসময় মনে রাখবা, প্লাটি জিনিসটা কিসের সাথে মিল? প্লেটের মতন দেখতে, মানে প্লেট। প্লাটি ওয়ার্ডটা প্লেট। প্লেট কিরকম হয় ভাইয়া? প্লেট কি চ্যাপ্টা হয় না? ঠিক একইভাবে প্লাটিহেলমিনথিসের দেহটাও কিন্তু চ্যাপ্টা। এবং এদের উভলিঙ্গ দেহ মানে কি? মানে এদের দেহের মধ্যে একটা প্লাটিহেলমিনথিস প্রাণীর মধ্যে স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ দুইটাই বিদ্যমান থাকে। মানে এদের মধ্যে কোনোটা একটা থাকে না, এদের মধ্যে দুইটাই থাকে। একটা প্রাণীর মধ্যে দুইটা লিঙ্গই থাকে। ঠিক আছে, এই কারণে এরা হচ্ছে উভলিঙ্গ। এরা হচ্ছে বহিঃপরজীবী বা অন্তঃপরজীবী, মানে এরা দেহের ভেতরেও জন্মাইতে পারে, দেহের বাইরেও জন্মাইতে পারে। পরজীবী মানে কি? যারা অন্য জীবদেহের উপর শোষণ কইরা বাইচা থাকে। এরা হচ্ছে অন্য জীবদেহের উপর রক্ত খায়া বা অন্য জীবদেহের পুষ্টি পদার্থ গ্রহণ করে তারা জীবিত থাকে, এই কারণে এদেরকে বলা হয় পরজীবী। ঠিক আছে, এদের দেহ পুরো কিউটিকল দ্বারা আবৃত। পুরো কিউটিকল জিনিসটা কি? আমাদের দেহ যেমন চামড়া দ্বারা আবৃত না আমাদের দেহ, ওদের দেহটা হচ্ছে কিউটিকলের মতন একটু মসৃণ একটা স্তর দ্বারা তৈরি। এইটাই হচ্ছে পুরো কিউটিকল। দেহে থাকবে চোষক এবং আংটা। চোষক এবং আংটা জিনিসটা হচ্ছে, এটা হচ্ছে অনেকটা তারা যে ব্লাড সাক করে, বুঝছো? তারা হচ্ছে যখন কোনো জীবদেহের ভেতরে ঢুকে, সেগুলা হচ্ছে তারা ব্লাড হচ্ছে টাইনা নেয়। এখন চুষার জন্য ব্লাড হচ্ছে প্রাণীদেহ থেকে টানার জন্য চোষক থাকা লাগবে না, সেই চোষক দ্বারা তারা ব্লাড হচ্ছে কালেক্ট করে প্রাণীদেহ থেকে। শিখা অঙ্গ থাকে। শিখা অঙ্গ জিনিসটা কি? প্লাটিহেলমিনথিসের শিখা অঙ্গটা হচ্ছে একটা রেচন অঙ্গ।
রেচন অঙ্গ। রেচন অঙ্গ জিনিস কি? রেচন অঙ্গটা হচ্ছে মানে বর্জ্য পদার্থ যেটা আছে প্লাটিহেলমিনথিসের চ্যাপ্টা কৃমি যারা আছে সেগুলার বর্জ্য পদার্থগুলাকে হচ্ছে তারা মানে বের করার জন্য তাদের দেহে একটা বিশেষ কোষ থাকে যেটাকে বলে শিখা কোষ বা শিখা অঙ্গ, যেটার মাধ্যমে প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণীরা হচ্ছে বর্জ্য পদার্থগুলা দেহ থেকে বের করে দেয়। এই যে এই চিত্রটা দেখতেছো এইটাই হচ্ছে শিখা অঙ্গ বা শিখা কোষ। এইটা দিয়ে প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণীরা হচ্ছে রেচন পদার্থ বের করে দেয়। এদের যে পৌষ্টিক তন্ত্র আছে, পৌষ্টিক তন্ত্রটা অসম্পূর্ণ বা অনুপস্থিত। মানে আমরা আমাদের দেহে কি পৌষ্টিক তন্ত্র আছে না, আমরা খাবার খাই, খাবার পেটে গিয়ে হজম হয়, তারপর সেটা এনজাইম দিয়ে পরিপাক হয়, কিন্তু এদের ওই রকম কোনো সিস্টেম নাই, মেকানিজম নাই যে হচ্ছে এগুলা হজম করার জন্য তাদের আলাদা পৌষ্টিক তন্ত্র থাকবে, এরকম কিছু তাদের নাই। এদের দুইটা উদাহরণ তোমাদের বইয়ে দেওয়া আছে। ফ্যাসিকুলা, ফ্যাসিকুলা হচ্ছে যকৃৎ কৃমি, এরা হচ্ছে আমাদের দেখতে, এরা হচ্ছে মেইনলি তোমার যকৃতের মধ্যে হয়। আর টিনিয়া যেটা আছে, টিনিয়া হচ্ছে ফিতা কৃমি, ফিতার মতন দেখতে, এরা হচ্ছে টিনিয়া হচ্ছে গুলা দেখতে হচ্ছে ফিতার মতন। ফিতা আছে না তোমাদের ওই কাপড় মাপার ফিতাগুলা, ফিতাগুলা যেরকম চ্যাপ্টা লম্বা, ঠিক একইভাবে এই টিনিয়া গুলা হচ্ছে তোমার ওই ফিতার মতন দেখতে। এরপরে আসো নেমাটোডা। নেমাটোডাটা সহজভাবে মনে রাখতে হলে এরা হচ্ছে গোল সুতার মতন। সুতা কেমন হয়? সুতা হচ্ছে চিকন এবং লম্বা হয়, ঠিক একইভাবে এরাও হচ্ছে চিকন এবং লম্বা হয়, এরা সুতার মতন দেখতে। এবং এরা হচ্ছে অন্তঃপরজীবী, এরা হচ্ছে প্রাণীর দেহের ভেতরে জন্মগ্রহণ করে এবং প্রাণীর দেহের ভেতরে রক্ত চুষে চুষে তারা খায়, মানে তারা প্রাণীর দেহের পুষ্টি পদার্থগুলো গ্রহণ করে, এই কারণে প্রাণীর জন্য তারা হচ্ছে ক্ষতিকর। আর কিছু কিছু আছে মুক্তজীবী। মুক্তজীবী মানে হচ্ছে যাদের পুষ্টি পদার্থ গ্রহণ করার জন্য অন্য কোনো প্রাণীর প্রয়োজন নাই, মানে অন্য কোনো প্রাণীর উপর তাদের নির্ভরশীলতা নাই, তারা হচ্ছে পানি অথবা মাটি থেকে তাদের পুষ্টি পদার্থ গ্রহণ করে। এবং এদের দেহ, এদের বৈশিষ্ট্য যদি দেখি, এদের দেহ দেখো, তুমি যদি এই চিত্র দেখো, দেহটা কি একটু নলের মতন না, পাইপের মতন না, নলাকার দেহ হচ্ছে নলাকার, এবং পুরু ত্বক, এদের ত্বকটা বেশ মোটা থাকে, এদের ত্বক মোটা থাকে, এবং এদের পৌষ্টিক নালীটা সম্পূর্ণ। তোমরা যদি আগের স্টাতে দেখো প্লাটিহেলমিনথিসের পৌষ্টিক তন্ত্র কিন্তু অসম্পূর্ণ, কিন্তু এর পরের পর্বেই দেখো পৌষ্টিক নালীটা সম্পূর্ণ। তার মানে আমরা যত উপর থেকে নিচের দিকে আসতেছি প্রাণীগুলা তত বেশি উন্নত হইতেছে। আগেরটা অনুন্নত ছিল কারণ তার পৌষ্টিকতন্ত্র ছিল না, কিন্তু এখনেরটার আবার পৌষ্টিকতন্ত্র আছে, এবং এদের মুখও আছে, পায়ু ছিদ্রও আছে, মুখ দিয়ে খাবার খায়, পায়ু ছিদ্র দিয়ে বর্জ্য পদার্থ বের করে দেয়। এদের আবার পৌষ্টিক তন্ত্র আছে, ঠিক আছে, কিন্তু এদের আবার শ্বসন তন্ত্রও নাই, সংবহন তন্ত্র নেই। সংবহন তন্ত্র বলতে রক্তনালী নাই কোনো, আমাদের দেহে যেরকম রক্তনালী আছে, রক্ত পরিবাহিত হয়, রক্ত দিয়ে পুষ্টি পদার্থ যায়, এদের ওই রকম কিছু নাই। আর এদের শ্বসন তন্ত্রও নাই, মানে এরা হচ্ছে তোমার অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড নেওয়া ছাড়ার মতন কোনো অঙ্গ নাই। এরা সাধারণত একলিঙ্গ। দেখো এটাও একটা উন্নত বৈশিষ্ট্য। আগেরটার মধ্যে কি পড়ছিলাম, এর প্লাটিহেলমিনথিস হচ্ছে উভলিঙ্গ, মানে একটা প্রাণীর মধ্যে স্ত্রী পুরুষ উভয় লিঙ্গই বিদ্যমান, কিন্তু এদের মধ্যে শুধুমাত্র স্ত্রী যেগুলা কৃমি যেগুলা তাদের মধ্যে শুধু স্ত্রীলিঙ্গই থাকবে, আর যারা পুরুষ হয় তাদের মধ্যে শুধু পুরুষই থাকবে, একটার মধ্যে দুইটা কখনোই থাকবে না। এইটাই হচ্ছে একলিঙ্গ। দেহ গহ্বর অনাবৃত এবং এদের প্রকৃত সিলোম নেই, এদের প্রকৃত সিলোম নেই। এই জিনিসটা কি? সিলোম জিনিসটা কি? সিলোমটা হচ্ছে ওই যে একটু আগে আমি ভ্রূণীয় অবস্থা বলছিলাম না, ভ্রূণের স্তর, ভ্রূণ অবস্থায় তিনটা স্তর থাকে নরমালি। তো তিনটা স্তরের মধ্যে বাইরেরটা থাকে একটোডার্ম, মাঝেরটা থাকে একটা মেজোডার্ম, আর হচ্ছে ভেতরে থাকে একটা এন্ডোডার্ম। এখন এই যে মেজোডার্মের মধ্যে একটা ফাঁকা জায়গা তৈরি হয়, মেজোডার্মের মধ্যে একটা ফাঁকা জায়গা যখন তৈরি হয়, এই ফাঁকা জায়গাটাকে বলা হয় সিলোম। বুঝতে পারছো? মেসোডার্মে একটা ফাঁকা জায়গা তৈরি হয়, এই ফাঁকা জায়গাটাকে বলা হয় সিলোম। এই সিলোমটা তোমার নরমালি এই নেমাটোডার ক্ষেত্রে আসল সিলোম না, মানে দেখতে যদিও মনে হয় যে এখানে ফাঁকা জায়গা আছে, কিন্তু আসলে ওইখানে কোনো প্রকার ফাঁকা জায়গা নাই। আমি যদি আরেকটু সহজ করে বুঝাই জিনিসটা, ধরো এইটা হচ্ছে আমার একটোডার্ম, একটা ভ্রূণের বাইরের স্তর, তারপর এইটা হচ্ছে আমার মেজোডার্ম, ঠিক আছে, এটা হচ্ছে আমার এন্ডোডার্ম। এখন আমার এই যে হচ্ছে মেজোডার্ম, এই অংশটুকু হচ্ছে মেজোডার্ম, এই যে এইটুকু হচ্ছে এই যে হলুদ অংশটুকু, এই পুরাটুকু হচ্ছে মেজোডার্ম, এই স্তরটা, ঠিক আছে, এই স্তর পুরাটুকু হচ্ছে মেজোডার্ম। এখন এই মেজোডার্ম স্তরের মধ্যে কোনো কারণে যদি ফাঁকা জায়গা তৈরি হয়, ধরো, আচ্ছা সরি পুরাটাই মুছে বলছি,
এই যে দেখো এখন দেখো, ধরো এই যে এই পুরো অংশটুকু, এতটুকু লেয়ার পুরাটুকুই হচ্ছে তোমার মেজোডার্ম, এতটুকু হচ্ছে পুরাটুকুই হচ্ছে মেজোডার্ম, এই পুরাটা জুড়ে। এখন এই মাঝখানের অংশটুকুতে যদি কোনো ফাঁকা জায়গা তৈরি হয়, এই ফাঁকা জায়গাটাকেই বলা হয় হচ্ছে তোমার সিলম। ঠিক আছে, বুঝতে পারছো? এই সিলমটা নরমালি নেমাটোডা জাতীয় যেই প্রাণীগুলো আছে তাদের ক্ষেত্রে হচ্ছে এই সিলমটা অপ্রকৃত থাকে, এদের কোনো ফাঁকা জায়গা থাকে না। আমি আরেকটু যদি ক্লিয়ার করে বলি তোমার, দাঁড়াও, এইখানে ধরো এইটুক হচ্ছে পুরাটা সাদা লেয়ার, মানে এইটা হচ্ছে আমার একটোডার্ম। ঠিক আছে, এটা হচ্ছে আমার একটোডার্ম, এই যতটুকু সাদা আঁকাইছি। তারপরে ভেতরেরটা হচ্ছে এন্ডোডার্ম, ভেতরেরটা হচ্ছে এন্ডোডার্ম। আর মাঝখানে যে হলুদ অংশ দিয়ে যতটুকু আছে এই অংশটুকুকে আমি ফাঁকা রাখছি না। এই মেজোডার্মের মাঝখানে যদি এইরকম ফাঁকা জায়গা থাকে এবং এরা যদি হচ্ছে জাস্ট কানেক্টেড থাকে, এন্ডোডার্মের সাথে জাস্ট কানেক্টেড অবস্থায় আছে, তখন সেটাকে আমরা বলি সিলোম। এই যে মাঝখানে ফাঁকা জায়গা তৈরি হয়েছে একটা মেজোডার্মের মাঝখানে, এই ফাঁকা জায়গাটাকে আমরা বলি সিলোম। এইটা হচ্ছে আমার এন্ডোডার্ম, আমরা একটু লিখেও দেই, এইটা হচ্ছে আমার এন্ডোডার্ম। এটা হচ্ছে আমার একটোডার্ম। এবং এই যে মাঝখানে ফাঁকা জায়গাটা আছে এইটাই হচ্ছে আমার সিলোম। ঠিক আছে, এই মাঝখানে ফাঁকা জায়গাটা সিলোম, আর এই হলুদ অংশটা এইখানে হচ্ছে তোমার একটু যুক্ত থাকে, এইটুক থাকে, এইটা হচ্ছে তোমার মেজোডার্মের অংশ, এটা হচ্ছে মেজোডার্মের অংশ। ঠিক আছে, যাদের হচ্ছে এইরকম ফাঁকা জায়গা বেশি পরিমাণে থাকে, পুরাটা বোঝা যায় এই যে এটা ফাঁকা জায়গা, তখন সেইটাকে বলি আমরা প্রকৃত সিলোম যুক্ত প্রাণী। কিন্তু যাদের এরকম ফাঁকা জায়গা থাকে না, তারা সবই হচ্ছে মেইনলি সিলোম থাকে না, এদের দেহ গহ্বরটা অনাবৃত থাকে। ঠিক আছে, এদের উদাহরণ কি হইতে পারে? গোল কৃমি, যত কৃমি আছে না, কৃমি সবই হচ্ছে নেমাটোডার মধ্যে পড়বে, বেশিরভাগ কৃমি, লোয়া লোয়া চোখের কৃমি, এগুলো সবই হচ্ছে নেমাটোডা। অ্যানেলিডা, অ্যানেলিডা পর্বের প্রাণী চেনা খুবই সহজ। তোমরা কেঁচো নাম শুনছো না? কেঁচো, জোক, গ্রামের বাড়িতে বেড়াইতে গেলে বৃষ্টির সময় হচ্ছে প্রচুর পরিমাণে জোক দেখা যায় শরীরের মধ্যে থেকে রক্ত চুষে, ঠিক একইভাবে। তো এদের দেহগুলাও কেমন? নলাকার, কিন্তু এদের দেহগুলা খণ্ডকায়িত। দেখো তো এই যে এরকম এরকম কতগুলা খণ্ডে ভাগ করা না এদের দেহটা, তুমি যদি চিত্রটা ভালো করে দেখো দেখবে এদের দেহগুলা হচ্ছে কতগুলা খণ্ড খণ্ড, মনে হয় যে এরকম এরকম কতগুলা খণ্ড আছে। তো এরা দেহটা কেমন? এদের দেহটা খণ্ডায়িত, আংটির মতন, আংটি, রিং শেপ। নেফ্রিডিয়া নামক রেচনাঙ্গ থাকে। আমরা প্লাটি হেলমেন্থিসের ক্ষেত্রে কি দেখছিলাম? প্লাটি হেলমেন্থিসের ক্ষেত্রে দেখছিলাম শিখা কোষ নামক রেচনাঙ্গ থাকে, কিন্তু অ্যানেলিডার ক্ষেত্রে, অ্যানেলিডাতে দন্তান্ন আছে, এদের হচ্ছে নেফ্রিডিয়া নামক রেচনাঙ্গ থাকে। প্রতিটি খণ্ডে সিটা থাকে। সিটা মানে কি? এই যে সিটা, দেখো তোমরা যদি একটু খেয়াল করো, এখানে দেখা যাচ্ছে না, এদের গায়ের মধ্যে এরকম কাঁটার মতন রোমশ কিছু অংশ থাকে, ছোট 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 ছোট, এগুলা দ্বারা তারা চলাফেরা করতে পারে, চলাচল করতে পারে সিটা দ্বারা। প্রতিটা খণ্ডের মধ্যে, এই যে প্রতিটা খণ্ডের সাথে সিটা লাগানো থাকে। এই সিটাটা জোকে থাকে না, সিটাটা চলাচলে সাহায্য করে। উদাহরণ হচ্ছে কেঁচো, জোক। ঠিক আছে, তারপরে আসো আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা পর্বের প্রাণী হচ্ছে আমরা পৃথিবীতে যত ধরনের পতঙ্গ দেখতে পারি, মানে আশেপাশে ধরো মশা, মাছি, তারপর হচ্ছে তোমার তেলাপোকা, যত ধরনের পতঙ্গ, ঘাস ফড়িং, সবই হচ্ছে আর্থ্রোপোডা পর্বের। এই আর্থ্রোপোডা পর্বটা হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ পর্ব, বিশ্বের সর্ববৃহৎ পর্ব। কারণ হচ্ছে এইখানে বেশিরভাগ হচ্ছে প্রাণী এই পর্বের মধ্যে আছে, এখানে প্রচুর প্রাণীর বৈচিত্র্য এখানে বিদ্যমান। এখানে বৈশিষ্ট্যটা যদি ভাগ করি, এদের দেহ যেটা আছে, এদের দেহকে আমরা তিনটা অঞ্চলে ভাগ করতে পারি। প্রথমে থাকে একটা মস্তক, মানে একটা মাথা থাকবে, মাথার সাথে লাগানো থাকবে বক্ষ, বুক থাকবে, বুক, মাথার সাথে বুক লাগানো থাকবে, বুকের সাথে পরে থাকবে উদর। মস্তক, বক্ষ, উদর, মাথা, মাথার সাথে বুক, বুকের সাথে পেট, এরকম লাগানো থাকবে। তোমরা যদি এখানে দেখো একটু, এই যে এইটা হচ্ছে তেলাপোকার মাথা, মাথার সাথে ছোট্ট একটু বক্ষ যা লাগানো থাকে, আর বাদ বাকি অংশটুকু হচ্ছে তার উদর। ঠিক আছে, মাঝখানে একটু অংশ কানেক্টেড অবস্থায়, বক্ষটা হচ্ছে মেইন কথা হচ্ছে মস্তক আর উদরের মাঝখানে সংযোগ স্থাপন করে। এবং এদের সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান। সন্ধিযুক্ত উপাঙ্গ মানে কি? তোমরা যদি তেলাপোকার বা হচ্ছে মাকড়সার পা গুলা দেখো, দেখো পা গুলা কেমন দেখতে, এরকম 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 না? ধরো এটা একটা মাকড়সা, এটার পা গুলা এরকম এরকম এরকম, পরে এরকম 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 না? মানে দেখো এরা কিন্তু এরকম একটা দাগ না,
এখানে দেখো একটা এইটার সাথে আরেকটা জিনিস লাগানো, এটার সাথে আরেকটা, এটার সাথে আরেকটা, এরকম কতগুলা জয়েন্ট কিন্তু তারা ফরমেশন করে তাদের পা তৈরি করে। এদের যে উপাঙ্গ গুলা কোনগুলা? পা, অ্যান্টেনা। এদের কতগুলা অ্যান্টেনা আছে দেখো, তেলাপোকার মাথার মুখের সামনে কতগুলা অ্যান্টেনার মতন বের হয়ে থাকে না, দুইটা অ্যান্টেনার মতন। এদের পা আর অ্যান্টেনা গুলা নরমালি অনেকগুলা কানেকশন জয়েন্ট দ্বারা যুক্ত থাকে, মানে এরা সিম্পল একটা পা না, এদের মধ্যে দেখো এইটা একটা, এই খণ্ডটার সাথে এই খণ্ডটা যুক্ত, এই খণ্ডটার সাথে এই খণ্ডটা যুক্ত, এটার সাথে যুক্ত। এই যে সন্ধি যুক্ত মানে কতগুলা একসাথে যুক্ত হয়ে তারপরে একটা পূর্ণাঙ্গ অঙ্গ তৈরি করছে, সেটাই বুঝাচ্ছে যে কতগুলা সন্ধি যুক্ত উপাঙ্গ বিদ্যমান। এক জোড়া পুঞ্জাক্ষী, তোমরা যদি তেলাপোকার চোখের দিকে তাকাও, তেলাপোকা দেখো কোনোদিন, দেখবা যে তোমার তেলাপোকার চোখগুলা দেখতে একটু আলাদা রকমের, বা মশার চোখ যদি তোমরা কখনো দেখতে পারো, মশার চোখ একটু ভালো করে দেখো, মশার চোখ কিন্তু আমার তোমার চোখের মতো নরমাল একটা চোখ না, সিঙ্গেল চোখ না। ওদের কিন্তু ধরো এইটা মশার একটা চোখ, এটার মধ্যে ছোট 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 ছোট, তোমরা ইউটিউবে সার্চ দিলে চোখগুলা দেখতে পারবা, ছোট 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 অনেকগুলা চোখ এখানে বিদ্যমান, বুঝছো? এগুলাকে আসলে চোখ বলে না, এগুলাকে আমরা বলি পুঞ্জাক্ষী। এই পুঞ্জাক্ষী কয়টা থাকে? টোটাল দুইটা থাকে। এরকম মানে প্রচুর পরিমাণে লেন্স এদের মধ্যে থাকে। এগুলো প্রত্যেকটা হচ্ছে এদেরকে দেখতে সাহায্য করে, এই প্রত্যেকটা ছোট 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 জিনিসগুলো হচ্ছে এদের দেখতে সাহায্য করে, ঠিক আছে? আর একজোড়া অ্যান্টেনা থাকে, অ্যান্টেনা দ্বারা এরা বাইরের পরিবেশের কি হইতেছে, তাপমাত্রা, এই সবকিছু সেন্স করতে পারে, ঠিক আছে? কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণী। তোমরা যদি হচ্ছে তেলাপোকা দেখো, তেলাপোকার উপরে একটু শক্ত একটু আবরণ আছে না, তার ডানা সহ তার দেহের মধ্যে, এইটা খুবই একটু নরম, এত শক্ত না, কিন্তু হালকা সেমি সলিড, পাড়া দিলেই হচ্ছে মনে হয় একদম থেতলায় যাবে এরকম টাইপের। বাট ওই যে খোলসটা আছে, এই খোলসটা কাইটিন দ্বারা তৈরি, ঠিক আছে? এই কাইটিনটা হচ্ছে এক ধরনের কার্বোহাইড্রেট। এদের মেলপিজিয়ান নালী নামক রেচনাঙ্গ থাকে। তার মানে আগে আমরা পড়ছিলাম প্লাটিহেলমিনথেসের শিখা, এরপরে অ্যানেলিডাই পড়লাম নেফ্রিডিয়া, এখন আছে মেলপিজিয়ান নালী। এবং এদের রক্তপূর্ণ গহ্বরকে হিমোসিল বলে। হিমোসিলটা কোনটা ভাই? তাদের দেহের মধ্যে পুরা যে গহ্বরটা আছে, তাদের দেহের মধ্যে যে ফাঁকা জায়গাটা আছে দেহের ভিতরে, ওই ফাঁকা জায়গার মধ্যে রক্ত দ্বারা পরিপূর্ণ থাকে, বুঝতে পারছো? এই কারণে ওই রক্তপূর্ণ গহ্বরটাকে বলা হয় হিমোসিল, বুঝতে পারছো? ওই যে একটু আগে আমরা সিলোম দেখাইলাম না, সিলোম, এখানে সিলোমাইকা দেখাইলাম না, মাঝখানের ফাঁকা জায়গাটা যে সিলোম, এই সিলোমের মধ্যে যদি রক্ত দ্বারা পরিপূর্ণ থাকে এই সিলোমটা, তখন সেটাকে আমরা বলি হিমোসিল। ওকে, এইটাই বুঝাচ্ছে। চিত্রা প্রাণীটি, এই যে একটু আগে আমরা বললাম এটা কোন পর্বের প্রাণী? আর্থ্রোপোডা, আর্থ্রোপোডা পর্বের প্রাণী। একটু আগে আমরা আলোচনা করলাম জাস্ট এই প্রাণীটা, এটা কি? তেলাপোকা। তেলাপোকা, তো তেলাপোকা হচ্ছে কিসের উদাহরণ? আর্থ্রোপোডা পর্বের প্রাণীর উদাহরণ। পারবা না? পারবা। তারপরে আসো মলাস্কা পর্বের প্রাণীতে। মলাস্কা পর্বের প্রাণীগুলা কেমন? মলাস্কা পর্বের প্রাণীগুলা নরমালি নরম হবে, এবং এরা হচ্ছে আর্থ্রোপোডা পর্ব ছিল সর্ববৃহৎ, এই মলাস্কা পর্বগুলা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম প্রাণী। এরা প্রায় সকল পরিবেশে, মলাস্কা পর্বের প্রাণীগুলা সবসময় হচ্ছে একটা কমন প্রাণীর চিত্র মাথায় সেট করে রাখবা, সেটা হচ্ছে এই যে তোমরা শামুক দেখছো না, শামুক গুলাই হচ্ছে মলাস্কা পর্বের প্রাণী। তাহলে যদি তার বৈশিষ্ট্যগুলো তোমার বলতে দেওয়া হয়, তুমি সহজভাবে বলতে পারবা শামুকের বাইরের খোলসটা কেমন থাকে, শক্ত খোলস থাকে, তাই না? কিন্তু শামুক যদি একদম এক্সাক্ট শামুক যেটা, সেটা যদি তোমরা দেখো, দেখবা যে এগুলা কিন্তু খুবই নরম। খোলস কাদের থাকে? যাদের দেহটা খুবই নরম হয়, তাদের বাইরে একটা আবরণের জন্য আল্লাহ তাআলা হচ্ছে একটা সুন্দর খোলস, শক্ত খোলস দিয়ে রাখছে, তার মানে তাদের দেহটা হচ্ছে নরম, ঠিক আছে? এবং এদের পায়ের দিকে দেখো, এই যে এই অংশটা হচ্ছে এদের পা, মানে এরা এমনে 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 আগাইতে থাকে, এই পা গুলা পেশি বহুল থাকে, পেশল পা থাকে, এদের পেশি বহুল পা থাকে। এবং এরা কিসের সাহায্যে শ্বাসকার্য চালায়? ফুসফুসের সাহায্যে বা ফুলকার সাহায্যে এরা শ্বাসকার্য চালায়। এরপরে আসো একাইনোডার্মাটা। একাইনোডার্মাটা সামুদ্রিক প্রাণী, এরা হচ্ছে সামুদ্রিক, এরা মেইনলি সমুদ্রে থাকে। এই একাইনোডার্মাটার চিত্র সবসময় মনে রাখবা, একটা তারা মাছের কথা মনে রাখবা সবসময়, একটা তারা মাছের চিত্র সবসময় মাথায় রাখবা। দেহত্বক কাঁটাযুক্ত। তুমি যদি তারা মাছের উল্টা পিঠটা দেখো, এটা তো উপরের পিঠটা, কিন্তু পেটের দিকের অংশটা যদি তুমি দেখো, দেখবা সেগুলোর মধ্যে প্রচুর পরিমাণে কাঁটা থাকে, বুঝতে পারছো? এবং এদের 5টি সমান অংশে ভাগ করা যায়। দেখো তো, এই যে এদের কয়টা? এই 1 2 3 4 5, 5টা অংশ। তাইলে আমি এটারে এমনে ভাগ করতে পারি, একবার এমনে ভাগ করতে পারি, একবার এমনে ভাগ করতে পারি, একবার এমনে ভাগ করতে পারি, মানে 5টা সমান অংশে এদেরকে ভাগ করা যায়। এই কারণে এদেরকে বলা হয় পঞ্চ অরীয় প্রতিসম। তোমরা তারা মাছের চিত্রটা যদি মাথায় রাখতে পারো, এই বৈশিষ্ট্য দুইটা তোমার জন্য লেখা কোনো ব্যাপারই না।
এরপরে হচ্ছে এদের মধ্যে পানি সংবহন তন্ত্র থাকে। এটা মনে রাখবা কিভাবে, এরা তো সামুদ্রিক প্রাণী, সমুদ্রের মধ্যে থাকে, তাহলে স্বাভাবিকভাবে এদের মধ্যে পানি সংবহন তন্ত্রটা থাকবেই। পানি সংবহন তন্ত্র দিয়ে এরা পানির গুলা, এই যে সমুদ্রের মধ্যে এত এত পানি, এরা তো কন্টিনিউয়াস, এদের দেহের মধ্যে পানির একটা ব্যালেন্স রক্ষা করতে হবে, সেই ব্যালেন্স রক্ষা করার জন্য। এবং এরা হচ্ছে কিসের সাহায্যে চলাচল করে, নালী পদের সাহায্যে চলাচল করে। এদের অঙ্কীয় পৃষ্ঠদেশ নির্ণয় করা যায়। দেখো, আচ্ছা এই তারা মাছটা, এটার কোনো মাথা তুমি বের করতে পারবে? এদের কোনো মাথা আছে? এদের তো কোনো মাথা তুমি বের করতে পারতেছো না, শুধু দেখতেছো এটা একটা বাইরের অংশ আর তার তলায় একটা অংশ আছে। এই উপরের যে অংশটা সেটাকে বলি পৃষ্ঠীয় অংশ, আর নিচের যে তলার অংশটা সেটাকে বলি অঙ্কীয় অংশ, ঠিক আছে? এই কারণে শুধুমাত্র অঙ্কীয় আর পৃষ্ঠদেশ নির্ণয় করা যায়, কিন্তু কোনো মাথা কিন্তু তুমি বের করতে পারবে না, এদের কোনো মাথা নাই, ঠিক আছে? এদের উদাহরণ কি, তারা মাছ, সমুদ্র শসা। ওকে, বুঝা গেছে? এরপরে তোমার করডাটা পর্বের মধ্যে আমরা চলে আসছি। করডাটা পর্বের মধ্যে তিনটা উপপর্ব আমরা পড়ছি, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। করডাটা পর্ব নিয়ে আমি আগে বলার ক্ষেত্রে বলে রাখি, এদেরকে কেন করডাটা পর্ব বলা হয়, কারণ এদের দেহে নটোকর্ড থাকে। নটোকর্ড জিনিসটা কি? নটোকর্ড জিনিসটা হচ্ছে প্রতিটা মেরুদণ্ডী প্রাণী বা যতগুলা আছে সবগুলার হচ্ছে তোমার নটোকর্ডটাই পরবর্তীতে মেরুদণ্ডে কনভার্ট হয়। এই যে আমাদের পিঠের পিছনে শক্ত একটা মেরুদণ্ড আছে না, এই মেরুদণ্ডটা আমরা যখন ভ্রূণ দশায় ছিলাম, মানে মায়ের পেটে একদম ছোট্ট একটা কোষপিণ্ড আকারে ছিলাম, তিনটা স্তর ছিল, তখন নটোকর্ড অবস্থায় ছিল। এই নটোকর্ডের মধ্যেই আস্তে আস্তে এই নটোকর্ড থেকে আমাদের ব্রেন তৈরি হয়েছে, তারপর হচ্ছে আদার্স পার্টস, আমাদের যে মেরুদণ্ড, এই মেরুদণ্ডটাই নটোকর্ড থেকেই তৈরি হয়েছে। এখন যেই সব প্রাণীর দেহে নটোকর্ড থাকবে সেই সব প্রাণীকে আমরা করডাটা পর্বের মধ্যে ফালাবো। এখন আবার করডাটা পর্বের মধ্যে কিছু প্রাণী আছে যাদের দেহের মধ্যে সারা জীবন শুধু নটোকর্ডই থাকে, এই নটোকর্ড আর কোনোদিন মেরুদণ্ড হয় না, ওই প্রাণীগুলা হচ্ছে তোমার ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা। আর যেই সব প্রাণীর নটোকর্ড মেরুদণ্ডে কনভার্ট হবে সেই প্রাণীগুলা কোনগুলা, ভার্টিব্রাটা, তারাই হচ্ছে ভার্টিব্রাটা, ঠিক আছে? তারাই হচ্ছে ভার্টিব্রাটা। আচ্ছা আমরা দেখি তাহলে ইউরোকর্ডাটা কেমন। প্রাথমিক অবস্থায় এই যে দেখো, শুধুমাত্র লার্ভা দশায় এদের লেজে নটোকর্ড থাকে, মানে এদের জীবনের শুধুমাত্র যখন এরা লার্ভা অবস্থায় থাকে, লার্ভা অবস্থা মানে কি, অপরিণত দশা, মানে এরা তখনও বাচ্চা অবস্থায় আছে, অপরিণত, তখনও তারা হচ্ছে মানে ম্যাচিউর বড় মানুষ হয় নাই, ছোট মানুষ তখন। তো লার্ভা দশায় এদের লেজের মধ্যে নটোকর্ড থাকে, আর কোনো দিন তাদের জীবনের মধ্যে পরিণত অবস্থায় তাদের দেহে নটোকর্ড থাকে না। শুধুমাত্র জীবনের একটা স্টেজে নটোকর্ড ছিল বইলা তাদেরকে করডাটা পর্বের মধ্যে ফালানো হয়েছে। তুমি বুঝতে পারছো? এইটুকুই হচ্ছে কাহিনী। আর এদের মধ্যে হচ্ছে প্রাথমিক অবস্থায় মানে বাচ্চা অবস্থায় এদের মধ্যে ফুলকা রন্ধ্র থাকে, পৃষ্ঠীয় ফাঁপা, এটা হচ্ছে স্নায়ুরজ্জু। এই ওয়ার্ডটা লিখতে একটু ভুল হয়েছে, এটা হচ্ছে স্নায়ুরজ্জু। স্নায়ুরজ্জু কোনটা? স্নায়ুরজ্জু হচ্ছে এই যে আমাদের পিঠের মধ্যে মেরুদণ্ড আছে না, এই মেরুদণ্ডের ভেতরে হচ্ছে সুষুম্না কাণ্ড বা সুষুম্না রজ্জু আছে, বুঝতে পারছো? এইটার মধ্যে নার্ভাস সিস্টেম, অনেকগুলা নার্ভ এটার সাথে কানেক্টেড, সেটাই এখানে বুঝাইছে যে পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জু আছে, মানে খালি। এদের উদাহরণ হচ্ছে অ্যাসিডিয়া। তোমরা যদি দেখো এগুলাকে আমরা সমুদ্রের সাইফুনও বলি, বুঝছো? সমুদ্রের সাইফুন, সমুদ্রের সাইফুন। সাইফুন কেন বলি, এই যে দেখো এখানে কতগুলো ছিদ্র আছে, এগুলো দিয়া মানে প্রবল বেগে হচ্ছে পানি বের করে, তারা মানে প্রবল বেগে পানি বের করে, এই কারণে এদেরকে সমুদ্রের সাইফুনও বলা হয়। আচ্ছা তারপরে আসো সেফালোকর্ডাটা। সেফালোকর্ডাটার মধ্যে কি হয়, এদের দেহে সারা জীবনই নটোকর্ড থাকে, বুঝতে পারছো? মানে এদের দেহে নটোকর্ড কোনোদিন আর মেরুদণ্ডে পরিণত হয় না, এদের দেহে সারা জীবনই নটোকর্ড থাকে। এদের দেখতে মাছের মতন, দেখো তো এটা দেখতে মাছের মতন, এই যে এটা দেখতে মাছের লেজ আছে একটা, তারপর মাছের দেহ যেরকম দেখতে এদের দেহ, এই যে এই অংশটা হচ্ছে নটোকর্ড। ধরো আমি আরেকটা কালার দিয়ে দেখাই, এই যে এই অংশটা এই যে যাইতেছে, এই অংশটাই হচ্ছে নটোকর্ড, এই দিকেই থাকে নটোকর্ডটা, ঠিক আছে? বুঝা গেছে? দেখতে মাছের মতো। সাইক্লোস্টোমাটা, সাইক্লো ওয়াটার মানে কি, সাইক্লো ওয়াটার মানে হচ্ছে গোল, আর স্টোমাটা মানে হচ্ছে মুখ। তাহলে দেখো তো এই যে এদের মুখটা কেমন, মুখটা গোল, তার মানে এদের হচ্ছে মুখছিদ্র গোলাকার, এবং মুখছিদ্রের মধ্যে কোনো চোয়াল তুমি দেখতে পারতেছো, কোনো দাঁত আছে? তাহলে এদের মুখ হচ্ছে চোয়ালবিহীন, এবং এদের দেহ হচ্ছে লম্বাটে। তুমি যদি একটু তাকাও দেখবে এদের দেহটা হচ্ছে কেমন, এই যে এদের দেহটা কেমন, এদের দেহ হচ্ছে লম্বাটে, লম্বাটে দেহ। উদাহরণ কি, পেট্রোমাইজন, পেট্রোমাইজন একটা উদাহরণই দেওয়া আছে, একটা উদাহরণ মুখস্থ করে ফেলবা। কন্ড্রিকথিস, কন্ড্রিকথিসটা মনে রাখ, এই কন্ড্রিক মানে হচ্ছে তরুণাস্থি,
তরুণাস্থি। তরুণাস্থি কি ভাইয়া? তরুণাস্থি হচ্ছে নরম অস্থি। অস্থি আমাদের এই যে কান আছে না বাইরের অংশটা, এটা কিরকম নরম হাড্ডি না? গরুর অনেকগুলা নরম হাড্ডি আছে না, চাবায়া খায় ফেলা যায়, নরম কচকা কচকা হাড়, এগুলাকে কচকা হাড় বলে অনেকে। তো এই কচকা হাড় গুলাই হচ্ছে তোমার, সহজ কথায় বলতে গেলে কচকা হাড়গুলাই হচ্ছে তরুণাস্থি, মানে হচ্ছে তোমার নরম হাড় যতগুলো আছে সেগুলোকে আমরা বলি তরুণাস্থি। এই কন্ড্রিকথিস সবগুলাই সমুদ্রে বসবাস করে। এগুলা কোনগুলা? উদাহরণ তুমি মনে রাখবা শুধু, হাঙ্গর। হাঙ্গর কোনোদিন পুকুরে থাকবে? হাঙ্গর তো সবসময় বা সমুদ্রে থাকবে। হাতুড়ি মাছ অলওয়েজ হচ্ছে সমুদ্রে থাকবে। তো এদের কঙ্কালটা কেমন? তরুণাস্থিময়। এদের কঙ্কাল তরুণাস্থিময়, কারণ এই নামের সাথে কাজের মিল, কঙ্কাল তরুণাস্থিময়। এবং দেহে প্ল্যাকয়েড আইস থাকে। এদের আইস থাকে। মাছের কতগুলো আইস থাকে না? আইসগুলা বিভিন্ন ধরনের হইতে পারে, প্ল্যাকয়েড হইতে পারে, সাইক্লোয়েড হইতে পারে, গ্যানোয়েড হইতে পারে। মানে এগুলা হচ্ছে আইসের আকৃতির উপর ডিপেন্ড করে। আইস যদি গোলাকার হয় তাহলে সেটাকে বলি সাইক্লোয়েড, আইস যদি অন্য আকারের হয় তখন সেটাকে বলি প্ল্যাকয়েড। মানে আইসের আকৃতি হয় প্ল্যাকয়েড ধরনের আইস, ঠিক আছে? এবং মাথার দুই পাশে 5 থেকে 7 জোড়া ফুলকা ছিদ্র থাকে। তোমরা রুই মাছ যদি কোনোদিন দেখো, দেখবা বাজারে যারা মাছ কিনতে যায়, বাজারে মাছ কিনতে গেলে মাথার মধ্যে কানকো থাকে একটা। ধরো এটা হচ্ছে মাছ, বুঝছো? এটা হচ্ছে একটা রুই মাছ। এদের মধ্যে এই যে এইদিকে একটা থাকে না, এই ঢাকনার মতন, এইটারে অনেকে দেখবা তুইলা ভেতরে ফুলকা গুলা দেখে ফ্রেশ আছে কিনা, লাল আছে কিনা, তাহলে বোঝা যায়। তো এই জিনিসটা হচ্ছে আমার কানকো, বুঝছো? এই জিনিসটা হচ্ছে কানকো। এই কানকোর কাজ কি? এই কানকোর কাজ হচ্ছে সে হচ্ছে ভেতরে যে ফুলকা ছিদ্রগুলো আছে সেগুলোকে সে ঢাইকা রাখে। এখন এই যে হচ্ছে তোমার কন্ড্রিকথিস, এদের কিন্তু কোনো কানকো থাকে না। এই কন্ড্রিকথিস গুলার ফুলকা ছিদ্র একদম প্রকাশ্যে দেখা যায়। তোমরা একটু গুগলে দেখবা যে হাঙ্গরের যে ফুলকা ছিদ্রগুলো আছে এগুলো কিন্তু বাইরে থেকে দেখা যায়। এরকম 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 ফুলকা ছিদ্রগুলো কিন্তু দেখা যায় ছিদ্র দিয়ে ইয়া করে। আর এদের হচ্ছে লেজের গুলাকে হচ্ছে হেটারো সার্কাল। হেটারো সার্কাল লেজ মানে কি? এইটা ধরো হচ্ছে একটা এদের এই যে পিছনের লেজটা আছে না, লেজটা কি? লেজটা হচ্ছে একটা অংশ একটু বড়, একটা অংশ ছোট। এই যে দেখো আমি একটা অংশ একটু বড় আঁকাইছি, একটা অংশ ছোট আঁকাইছি। লেজের দুইটা অংশ হচ্ছে একটা বড় থাকে একটা ছোট থাকে, এইটাকেই আমরা বলি হেটারো সার্কাল। আর যদি হচ্ছে দুইটাই সমান থাকতো, রুই মাছের ক্ষেত্রে যেমন ধরো ধরো এইটা, এই একটা মাছ, এটার ক্ষেত্রে আমরা হচ্ছে এরকম এরকম, তাহলে কি দুইটারই সাইজ সেম সেম না? এটাকে আমরা বলি হোমো সার্কাল। দুইটার আকৃতি সেম, ঠিক আছে? একটা বড় একটা ছোট হইলে হেটারো সার্কাল, আর যদি দুইটাই সেম হয় হোমো সার্কাল। অস্টিকথিস, অস্টিকথিস হচ্ছে নরমাল আমরা যেই মাছগুলা খাই, রুই মাছ থেকে শুরু করে গোল্ডফিশ, হেরিং, মানে যত ধরনের নরমাল মাছগুলো আছে, এই অস্টিকথিস গুলা স্বাদু পানির মাছ, পুকুরের পাওয়া যায়, নদীতে পাওয়া যায়। মুখছিদ্র দেহের সম্মুখ প্রান্তে। রুই মাছের মুখ ছিদ্র কই? এই যে এটা হচ্ছে তাদের মুখ, এটা হচ্ছে তাদের মুখ, ঠিক আছে? আর দেহের মধ্যে কি আকৃতির আইস থাকবে? সাইক্লোয়েড আইস, গ্যানোয়েড আইস বা টিনোয়েড আইস থাকবে। দুই পাশে এই যে দেখো এদের মধ্যে এই যে এইটা হচ্ছে কানকো, এই যে এই অংশটুকু হচ্ছে কানকো। এই কানকো দ্বারা তুমি কি এদের ফুলকা বাইরে থেকে দেখতে পারতেছো? বাইরে থেকে দেখতে পারতেছো না, কারণ এদের ফুলকা এই যে এই কানকো দ্বারা ভিতরে ঢাকা আছে। তো দুই পাশে 4 জোড়া, মানে 2 জোড়া করে 4 জোড়া, দুই পাশে 4 জোড়া ফুলকা থাকে। ফুলকা গুলা কানকো দিয়ে ঢাকা থাকে, ঠিক আছে? এরপরে আসো আমরা হচ্ছে ভার্টিব্রাটা পর্বের মধ্যে, উপপর্বের মধ্যে। ভার্টিব্রাটা উপপর্ব কোনগুলা? যাদের হচ্ছে এই যে এতক্ষণ আমরা পড়ছি, এতক্ষণ কিন্তু ভার্টিব্রাটাতেই আমরা চলে আসছি। সেফালোকর্ডাটার পরে ভার্টিব্রাটা, এই যে সাইক্লোস্টোমাটা, তারপর হচ্ছে কন্ড্রিকথিস, এগুলো সবই কিসের আন্ডারে পড়বে? ভার্টিব্রাটা। মানে এদের হচ্ছে নটোকর্ড গুলা কিসে রূপান্তরিত হয়েছে? মেরুদণ্ডে রূপান্তরিত হয়েছে। কিন্তু ইয়াতে এই সেফালোকর্ডাটার কিন্তু মেরুদণ্ড, নটোকর্ড গুলা মেরুদণ্ডে আর কনভার্ট হয় নাই, ঠিক আছে? তার মানে এখন আমরা মেরুদণ্ডী প্রাণীগুলা পড়তেছি। আচ্ছা, উভচর। উভচর প্রাণীর নাম তোমরা বাচ্চাকাল থেকে পড়ে আসার কথা। মানে এরা হচ্ছে পানিতেও থাকে, স্থলেও থাকে, জল স্থল দুই জায়গাতেই থাকে। এরা নরমালি জীবনের প্রথম অবস্থায়, মানে বাচ্চা অবস্থায় যখন থাকে তখন তারা পানিতে থাকে, কিন্তু যখন বাচ্চা থেকে বড় হয়ে যায়, পূর্ণাঙ্গ প্রাণীতে রূপান্তরিত হয়ে যায়, তখন নরমালি তারা হচ্ছে ডাঙ্গায় বাস করে পরিণত বয়সে। এবং পানিতে যখন থাকে তখন মাছ যেমনে শ্বাস প্রশ্বাস নেয়, ঠিক একইভাবে তারাও হচ্ছে ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। এদের দেহ হচ্ছে আইসবিহীন, দেহে কোনো আইস থাকে না। তোমরা একটা ব্যাঙের কথা চিন্তা করতে পারো। ব্যাঙ হচ্ছে তোমার একটা উভচর প্রাণী। ব্যাঙের ত্বকটাও নরম, পাতলা থাকে ত্বক। তোমরা যদি দেখো ব্যাঙের হচ্ছে ডুগু 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 এরকম যখন করতে থাকে তখন হচ্ছে ব্যাঙের গলার ইয়াটা হচ্ছে নড়তে থাকে। তো তাদের ত্বকটা হচ্ছে খুবই পাতলা। এদের ত্বক ভেজা এবং গ্রন্থিযুক্ত। গ্রন্থি মানে এই গ্রন্থিগুলা থেকে বিভিন্ন ধরনের তরল পদার্থ নিঃসৃত হয়।
এদের মধ্যে বিভিন্ন নিঃসৃত হয়, বিভিন্ন ধরনের পদার্থ নিঃসৃত হয়। বিভিন্ন পদার্থ এই গ্রন্থিগুলো থেকে নিঃসৃত হয়। এরা হচ্ছে শীতল রক্তের প্রাণী। মানে আমাদের দেহের রক্ত কিরকম? উষ্ণ রক্ত। আমাদের দেহ কিন্তু উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী, কিন্তু এরা হচ্ছে শীতল রক্ত, মানে এরা হচ্ছে একটোথার্মিক প্রাণী। এদেরকে আমরা ইংলিশে বলি একটোথার্মিক প্রাণী। এদের রক্ত হচ্ছে শীতল। শীতল রক্ত হইলে এটার অসুবিধা কি জানো? সাপও কিন্তু একটা শীতল রক্তের প্রাণী, ঠিক আছে? সাপ শীতল রক্তের প্রাণী, এরাও হচ্ছে শীতল রক্তের প্রাণী। এই কারণে দেখবা সাপ কিন্তু শীতের বেলা হচ্ছে আর বাইরে এত ঘোরাফেরা করতে পারে না, কারণ শীতের বেলা পরিবেশের তাপমাত্রা এমনি ঠান্ডা, আবার তার শরীরের রক্তও ঠান্ডা, শরীরের রক্তও ঠান্ডা, বাইরের পরিবেশে ঠান্ডা দিলে তো সে মারা যাবে। কিন্তু আমাদের দেহের রক্ত কিন্তু একটা উষ্ণ রক্ত প্রাণী, আমরা কিন্তু উষ্ণ রক্তের প্রাণী। যত স্তন্যপায়ী প্রাণী আছে সবাই কিন্তু উষ্ণ রক্ত, আমাদের রক্ত কিন্তু গরম, মানে গরম বলতে একটা নির্দিষ্ট টেম্পারেচার মেনটেন করে। তো আমরা যদি শীতের মধ্যে গরমের মধ্যে আমাদের কিন্তু কোনো অসুবিধা হয় না, এন্ডোথার্মিক প্রাণী আমরা। আচ্ছা, পানিতে এরা ডিম পারে। জীবনচক্রে ব্যাঙাচি অবস্থা দেখা যায়, ঠিক আছে? ব্যাং, সোনা ব্যাং, কোনো ব্যাং, এগুলো হচ্ছে উভচর। সরীসৃপ কোনগুলা? সরীসৃপ হচ্ছে যারা বুকে ভর করে চলে। সহজ কথা মনে রাখবা, সাপ, কুমির, এগুলা সবই হচ্ছে সরীসৃপ। সাপ, কুমির, তারপর হচ্ছে এই যে কচ্ছপ, এরা হচ্ছে টিকটিকি, মানে টিকটিকি না, ওইগুলা হচ্ছে তোমার সালামান্ডার। তো চার পায়ে এদের হচ্ছে, এরা বুকে ভর করে চলে। এদের ত্বক শুষ্ক, এবং আবার এদের ত্বক কিন্তু হচ্ছে আইসযুক্ত। এদের ত্বক শুষ্ক, আগেরটার ত্বক কি ছিল? ভেজা। একটু কিন্তু ডিফারেন্স আছে, ত্বক হচ্ছে শুষ্ক এবং আইসযুক্ত। চার পায়ের মধ্যে এদের 4টা পা থাকে। তোমরা যদি খেয়াল করে দেখো, কুমির, সাপ বাদ দিয়া, সাপের কিন্তু কোনো পা থাকে না, কুমিরের 4টা পা থাকে। কুমিরের পায়ের মধ্যে কিন্তু নখ থাকে। পায়ের মধ্যে 4 পায়ে 5টা করে নখরযুক্ত আঙ্গুল থাকবে, ঠিক আছে? পক্ষীকুল, পাখি, পাখির কথা চিন্তা করবা, যে কোনো পাখির পালক থাকবে, 2টা ডানা থাকবে, 2টা পা থাকবে। চঞ্চু, চঞ্চু মানে হচ্ছে ঠোঁট, ঠোঁট থাকবে, ঠিক আছে? এদের একটা করে ঠোঁট থাকবে। এদের ফুসফুস যেটা আছে, ফুসফুসের সাথে বায়ুথলি থাকে। বায়ুথলি মানে কি? বায়ুথলিতে বাতাস ভরা থাকে। বায়ুথলিতে বাতাস ভরা থাকে। এখন বাতাস যখন ভরা থাকবে, বায়ুথলিতে বাতাস যদি ভরা থাকে, তাহলে দেহটা কি হালকা হয়ে যাবে না? তখন তারা পাখি সহজে উঠতে পারবে। তারপর এরা হচ্ছে উষ্ণ রক্তের প্রাণী। এরা কিন্তু উষ্ণ রক্তের প্রাণী। এদের রক্ত কিরকম? গরম। এদের হাড়গুলা শক্ত, কিন্তু হাড় হচ্ছে হালকার ফাঁপা ফাঁপা হাড়। এদের হাড়ের ভিতরে তেমন কিছু থাকে না। তোমরা যদি হচ্ছে কবুতরের মাংস খাও, দেখবা কবুতরের হাড় কিন্তু খুবই হালকা ফাঁপা। এই কারণে কবুতর সহজে, বা পাখিগুলার হাড়গুলা খুবই হালকা হয়। হালকা না হইলে তো উঠতে পারবে না। এই কাজ। এরপরে আসো স্তন্যপায়ী। স্তন্যপায়ীরা তুমি তোমার নিজের দিয়ে উদাহরণ দিতে পারো, তুমি তোমার নিজেকে দিয়ে হচ্ছে স্তন্যপায়ী প্রাণী। দেহের মধ্যে লোম থাকে। স্তন্যপায়ী প্রাণীরা সন্তান প্রসব করে। মা কি সন্তান প্রসব করে না? তবে সন্তান প্রসব করা ছাড়া কিছু কিছু স্তন্যপায়ী আছে যারা ডিমও পারে, যেমন প্লাটিপাস হচ্ছে ডিম পারে, ঠিক আছে? আবার এরা হচ্ছে উষ্ণ রক্তের প্রাণী। এদের দাঁত থাকে। আমাদের দাঁত কিন্তু বিভিন্ন রকমের দাঁত থাকে, কোনোটা একটু ধারালো, কোনোটা হচ্ছে একটু পেশন দাঁত। শিশুরা মাতৃদুগ্ধ পান করে, মানে বাচ্চারা যারা আছে তারা হচ্ছে মায়ের দুধ পান করে বড় হয়। আর আমাদের হৃৎপিণ্ডটার মধ্যে 4টা প্রকোষ্ঠ থাকে। এটা তোমরা রক্ত ইয়াতে পড়ছো হয়তো, বা বিভিন্ন রকমের গ্রন্থি বিদ্যমান। গ্রন্থি থেকে বিভিন্ন রকমের তরল নিঃসৃত হয়। ধরো ঘাম গ্রন্থি থেকে ঘাম বের হয়। তারপর হচ্ছে তোমার আমাদের কানের মধ্যে কিছু গ্রন্থি আছে, ওগুলো থেকে যে কানের ময়লা খৈল বলি না, ওইগুলো সেরুমিনাস তরল পদার্থ বের হয়। তো তরল পদার্থ নিঃসরণ করে, তরল পদার্থ নিঃসৃত করে। এবং এদের উদাহরণ কি? আচ্ছা, এইগুলা কেন দিছে? এগুলার উদাহরণ তো এইটা না। কাক, দোয়েল, হাঁস, এগুলা পাখির উদাহরণ। তোমরা বলতে পারো হাতি, মানুষ, বাঘ, এরা হচ্ছে এটার উদাহরণ, ঠিক আছে? আচ্ছা, এখন আসো, অ্যানিমেলিয়া জগৎকে কয়টা জগৎ ইয়াতে ভাগ করা যায়? 9টা। কোন পর্বে প্রাণীকে স্পঞ্জ বলা হয়? ওই যে আমরা প্রথম পর্ব যেটারে পড়ছিলাম, প্রথম পর্ব কি ছিল? পরিফেরা। কোন পর্বের প্রাণী দেহ প্রাচীর ছিদ্রযুক্ত? পোরাস। পোরাস মানে কি? ছিদ্র। পোরাস কোন ওয়ার্ড থেকে আসছিল? পরিফেরা। তারপরে যদি দেখি স্কাইফা কোন পর্বের প্রাণী? স্কাইফা কোন পর্বের প্রাণী? এইটা তোমরা হচ্ছে একটু দেখবে, এটা তোমাদের এইচডব্লিউ, এটা আমি সব বলে দিব না, এটা একটু ভিন্ন ধরনের কোশ্চেন। আচ্ছা, কোন প্রাণীর দেহে নিডোব্লাস্ট নামক, নিডোব্লাস্ট কোনটা? নিডোব্লাস্ট আর নিডোসাইট আসলে সেম জিনিস। নিডোব্লাস্ট হচ্ছে অপরিণত কোষটা। এই যে তোমরা নিডোসাইট পড়ছো না, এই নিডোব্লাস্ট আর নিডোসাইটটা সেম জিনিস। নিডোসাইট কার থাকে? নিডোসাইট থাকে নিডারিয়া, এই যে হাইড্রার মধ্যে থাকে। হাইড্রা হচ্ছে একটা নিডারিয়া পর্বের প্রাণী, ঠিক আছে? হাইড্রা হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণী, নিডারিয়া পর্বের প্রাণী, ঠিক আছে? ওই চিত্রটা হচ্ছে হাইড্রার, ঠিক আছে? শিকার ধরা, আত্মরক্ষা, চলনে কোন কোষ সাহায্য করে? আমরা পড়ছি নিডোব্লাস্ট কোষটা।
নিউরোপ্লাস্ট কোষ থেকে কিন্তু তোমার শিকার, আত্মরক্ষা, চলন এগুলা কাজে সাহায্য করে। ওই যে তোমার আমি বললাম না ধনুক থেকে তীর ছুঁড়ে যেরকম, ঠিক একইভাবে হাইড্রাও হচ্ছে ধনুক থেকে এইভাবে তীর ছুঁড়ে নিউরোপ্লাস্ট কোষের সাহায্যে। ওবেলিয়া কোন পর্বের প্রাণী? এটাও তোমাদের বাড়ির কাজ, এটা হচ্ছে হোমওয়ার্ক। সব হচ্ছে আমি করলাম না, কয়েকটা। তারা মাছ কোন পর্বের প্রাণী? তারা মাছ তো আমি দেখাইছি, এটা আসলে একাইনোডার্মাটা পর্বের প্রাণী। কোন প্রাণীটি অরীয় প্রতিসম? অরীয় প্রতিসম কোন প্রাণী জানো? অরীয় প্রতিসম হচ্ছে তোমার হাইড্রা হচ্ছে অরীয় প্রতিসম প্রাণী, ঠিক আছে? অরীয় প্রতিসম মানে হচ্ছে যাদেরকে হচ্ছে তোমার বিভিন্ন ভাবে ভাগ করলে একাধিক ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? অরীয় প্রতিসম মানে হচ্ছে, প্রতিসমতা মানে হচ্ছে সহজ কথায় বলতে গেলে, ধরো আমি আমার দেহকে যদি দুইটা ভাগে ভাগ করি তাহলে সমান দুইটা অংশ দুই সাইডে তৈরি হবে না? এইরকম যদি যে কোনো অক্ষ বরাবর যদি ভাগ করা যায় কোনো প্রাণীকে, তাহলে তাকে যদি সমান সমান অংশে ভাগ করা যায়। কারণ আমারে যদি তুমি পেট বরাবর কাটো তাহলে সমান দুইটা অংশ কিন্তু হবে না। সমান দুইটা অংশ বলতে আমার মাথা একটা, মাথা কিন্তু দুইটা না। কিন্তু আমার যদি তুমি মাঝখান বরাবর দুইটা ভাগ করো তাহলে কিন্তু সমান ও সমান অংশ হবে, কারণ আমার হাত কিন্তু দুইটা, তাহলে মাথার একটা অংশ এই সাইডে যাবে, মাথার একটা অংশ এই সাইডে যাবে, কিন্তু নিচ দিয়ে ভাগ করলে একটা হবে না। তার মানে আমি কিন্তু দ্বিপার্শ্বীয় প্রতিসম প্রাণী, শুধু হচ্ছে একটা অক্ষ বরাবর ভাগ করা যায়। কিন্তু অরীয় প্রতিসম প্রাণীগুলাকে বহু অক্ষে ভাগ করা যায়, বহু অক্ষে সমান ভাগ করা। কোনটা? হাইড্রা। কোন প্রাণীর দেহে হিমোসিল থাকে? ওই যে আর্থ্রোপোডা পর্বের প্রাণী যতগুলো আছে, প্রজাপতি। কর্ডাটা পর্বকে কয়টি উপপর্বে ভাগ করা হয়েছিল? 3টা উপপর্বে, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। কোন শ্রেণীর কঙ্কাল তরুণাস্থিময়? পড়াইছি না, কন্ড্রিকথিস, কন্ড্রিকথিস, কন্ড্রিকথিস। কোন প্রাণীর দেহে প্ল্যাকয়েড আইস থাকে? প্ল্যাকয়েড আইস কোনথায় থাকে? ওই যে হাঙ্গর, হাতুড়ি, ওই সমুদ্রের মাছগুলোর মধ্যে প্ল্যাকয়েড আইস থাকে। আর ইলিশ এগুলোর মধ্যে কি থাকে? ইলিশের মধ্যে হচ্ছে যে সাইক্লোয়েড টাইপের আইসগুলো থাকে। শীতল রক্তের প্রাণী কোনগুলা? শীতল রক্তের প্রাণী কোনগুলা বলো? কোনো ব্যাং, কোনো ব্যাং শীতল রক্তের প্রাণী না? আমরা পড়ছি তো, কোনো ব্যাং শীতল রক্তের প্রাণী। তারপরে এইখানে আমরা যদি দেখি শ্রেণীবিন্যাসের যে প্রয়োজনীয়তাটা আছে, শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা তোমাদের কোশ্চেনে আসে। শ্রেণীবিন্যাস কেন আমাদের দরকার? শ্রেণীবিন্যাসের কারণ হচ্ছে আমরা বিজ্ঞানসম্মত উপায়ে এটা প্রতিটা প্রাণীকে আমরা খুব সুন্দরভাবে জানতে পারি। আমাদের পৃথিবীর সব প্রাণীরা জানা আমাদের পক্ষে সম্ভব না, কিন্তু ওই প্রাণীটা কোন পর্বে অন্তর্ভুক্ত সেটা যদি আমরা জানি তাহলে ওই প্রাণীর সব বৈশিষ্ট্য আমি বের করে ফেলতে পারবো। সো অল্প পরিশ্রম, অল্প সময়ে আমি ওই প্রাণী সম্বন্ধে জানতে পারি, নতুন প্রজাতি শনাক্ত করতে পারি। ইভেন পারস্পরিক সম্পর্কের মানে একটা প্রাণীর সাথে আরেকটা প্রাণী কিভাবে রিলেটেড, সম্পর্কিত, সেই উপাত্তও কিন্তু আমরা পাই। আবার একটা নির্দিষ্ট রীতিতে ভাগ করতে পারি। প্রাণীর মধ্যে মিল অমিলগুলা এগুলার উপর ভিত্তি করে আমরা ভাগ করতে পারি। আর টোটাল হচ্ছে তো তোমরা একটা পর্বে ভাগ করা হয়েছে, এককোষী প্রাণীগুলাকে একটা পর্বে আর বাদ বাকি গুলাকে 9টা পর্বে ভাগ করা হয়েছে। এটা কি চিত্র এ, বি আর এর মধ্যে কোনটা উন্নত? আমি তোমাদেরকে একটা কথা বলছিলাম না, যত উপর থেকে নিচের দিকে যাবা তত উন্নত, তত বেশি। তাহলে তোমরা এখন বলো এই টিকটিকি হচ্ছে সরীসৃপ, সরীসৃপ মেরুদণ্ডী, আর এ হচ্ছে মলাস্কা অমেরুদণ্ডী। এখন তোমরা বলো আমারে যে উন্নত কে বেশি? মেরুদণ্ডী উন্নত বেশি না অমেরুদণ্ডী উন্নত বেশি? অবশ্যই এইটা উন্নত বেশি, ঠিক আছে? বুঝে গেছে? আচ্ছা, তাহলে আজকে আমাদের ক্লাস কিন্তু আমার মনে হয় এই পর্যন্তই শেষ। আচ্ছা, আমি আশা করি তোমাদেরকে পুরো কনসেপ্ট আমি বুঝাই দিতে পারছি। আজকের ক্লাসে যা যা পড়াইছি এইটা যদি তুমি মনে রাখতে পারো, ইনশাল্লাহ আমি আশা করি তোমাকে পরীক্ষায় কেউ আটকাতে পারবে না, ঠিক আছে? তো আর আরেকটা কথা হচ্ছে, আমাদের আইটিএস একাডেমিতে কিন্তু হচ্ছে নিয়মিত তোমাদের জন্য ওয়ান শট ক্লাস হবে, এবং একই সাথে তোমাদের জন্য পরীক্ষাও কিন্তু, এক্সামও কিন্তু তোমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে দিতে পারবে। আমাদের ওয়েবসাইটের লিঙ্ক কি ভাই? আমাদের ওয়েবসাইটের লিঙ্ক হচ্ছে, আমি তোমাদেরকে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা বলে দেই। আমাদের ওয়েবসাইটের লিঙ্ক হচ্ছে itsedulive.com, itsedulive.com। এই ওয়েবসাইটটাতে চলে যাবা এবং সব সাজেশন পিডিএফ কিন্তু তোমরা পেয়ে যাবে, এবং ওয়ান শট ক্লাসগুলো ওখানে দেওয়া থাকবে, ঠিক আছে? দেখা হবে আবার পরবর্তীতে তোমাদের জন্য নতুন কোনো চ্যাপ্টার নিয়ে। আসসালামু আলাইকুম।